সব খবর এবং কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টার মধ্যে জানিয়ে দেবো সব ধরনের খবর। এর পাশাপাশি খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। একদিনের ব্যবধানে করোনা শনাক্তে আবারও রেকর্ড হলো আজ। নতুন করে 1273 জনের দেহে মিলেছে কোভিড-19-এর অস্তিত্ব। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 14 জন, তাদের মধ্যে 13 জনই পুরুষ। আর এ পর্যন্ত প্রাণ গেছে মোট 328 জনের। জানানো হয় 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 8114টি। এ সময় বাড়ি ফিরেছেন 256 জন। মোট সুস্থ হয়েছেন 4373 জন। এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে থাকা ডক্টর নাসিমা সুলতানা জানিয়েছেন, দেশে করোনা রোগীদের সুস্থতার হার 19.64% আর মৃত্যুর হার 1.47%। সবাইকে সতর্ক থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা দরকার। এতে আমাদের শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা নিজেরাও শারীরিকভাবে ভালো থাকবো। নিজের মনোবলকে সবসময় চাঙ্গা রাখা। আমি আক্রান্ত বা শনাক্ত হই বা না হই, এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি। নরসিংদীতে জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত 10টার দিকে পৌর শহরের বৌয়াকুর মহল্লার নিজ বাড়িতে ওই ব্যবসায়ী মারা যান। নিহত স্বজনরা জানিয়েছেন, গেল 5-6 দিন ধরেই জ্বর, ঠান্ডা, কাশি এবং ডায়রিয়ায় ভুগছিলেন তিনি। তবে এসব উপসর্গ গোপন রাখেন ওই ব্যক্তি। রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলেই তার মৃত্যু হয়। রাজধানীতে 2000 বেডের আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারটি উদ্বোধন করেন মন্ত্রী। বলেন, করোনা রোগীদের চিকিৎসায় সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মহামারীর জন্য বিশ্ব প্রস্তুত ছিল না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সেবা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়ার কারণেই বাংলাদেশে পরিস্থিতি পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে ভালো। আমরা ডাক্তার, নার্স, অন্যান্য যে কর্মকর্তা লাগবে, কর্মচারী লাগবে, তার সমস্ত ব্যবস্থা আমরা ইতিমধ্যে করেছি। আপনারা নিজেরাই দেখবেন যে সমস্ত প্রয়োজনীয় যে জনবল আছে সেটা পর্যায়ক্রমে চলে আসবে। দেশে করোনার ভয়াবহতা যতই বাড়ছে, মানুষের মধ্যে সতর্কতার প্রবণতা ততই কমছে। আজ রাজধানীর সড়ক যানবাহনের দখলে। একই সাথে বাজার, দোকানপাটে মানুষের ভিড়। সড়কে গণপরিবহন ছাড়া ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পণ্যবাহী ট্রাক, রিকশা এবং সিএনজি চলাচল করছে। কাঁচা বাজারে শারীরিক দূরত্বের বিষয়টি আমলেই নিচ্ছে না মানুষ। ঈদ সামনে, তাই অনেকে সেই কেনাকাটাও সারছেন। শপিং কি না করলে হইতো না? হ্যাঁ হয়তো, তারপরে বেরোইছেন যে একটু আসলাম। বছরে একটা ঈদ, বাচ্চারা একটু খুশি হবে নতুন জামা। ছোট বোনদের ঈদের ড্রেস, আসলে বড়রা তো বুঝতে পারতেছে ভাইরাসের কারণে কিছু করতেছে, বাট ছোটদের তো বোঝানো যাচ্ছে না। জনগণরা অনেক বোঝানোর জন্য চেষ্টা করতেছি। অনেকে অনেক করতেছে, আজকে যাইতেছি মার্কেটে বাজার করতে। আসন্ন ঈদ উপলক্ষে দেশের মার্কেট এবং হাট বাজার সহ ফেরিঘাটে উপচে পড়া ভিড়। সকাল থেকে বেশ কয়েকটি গ্রামীণ হাট বাজার ঘুরে দেখা গেছে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই জটলা সেখানে। কোথাওই শারীরিক দূরত্ব মানা হয়নি। মাদারীপুরের সদরের শিলাচর হাটে দেখা গেছে অনেকেই কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই বেচাকেনা করছেন। প্রশাসনের তৎপরতাও দেখা যায়নি কোনোখানে। এতে করে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকলেও তা কেউই তোয়াক্কা করছেন না। এদিকে দেশের প্রধান 2 ফেরিঘাটেও একই চিত্র। সকাল থেকে শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষের অতিরিক্ত চাপ। ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের সংখ্যাও বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল, ইজি বাইক সহ বিভিন্ন ছোট যানবাহনে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। এদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে ময়মনসিংহের বিভিন্ন দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় 2টি পোশাকের ব্র্যান্ডকে মোট 30,000 টাকা জরিমানা করা হয়। দুর্গাবাড়ি এলাকায় 2টি ওষুধের দোকানে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস সহ বিক্রি করায় 20,000 টাকাও অর্থদণ্ড দেওয়া হয়। দর্শক, আপনারা দেখছেন সব খবর ZSRM। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর ZSRM। আজ 17 মে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 40তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 6 বছরের নির্বাসন শেষে 1981 সালের এই দিনেই তিনি দেশের মাটিতে ফিরে আসেন। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ফেরা শেখ হাসিনাকে সেদিন ঢাকা বিমানবন্দরে স্বাগত জানায় লাখো মানুষ। আর সেই থেকেই চলছে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াই। তার অনবদ্য নেতৃত্বে প্রতিষ্ঠার পর থেকেই সবচেয়ে সেরা সময় পার করছে আওয়ামী লীগ। প্রতি বছর শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবসে নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ, তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতির কারণে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। করোনা সংকটের শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নেয় বাংলাদেশ এখনও অন্য দেশের তুলনায় কিছুটা ভালো অবস্থানে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় এগিয়ে যাবে দেশ। সকালে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের মাঝে ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেছেন তিনি। বৈশ্বিক মহামারী করোনা সংকটে এই ক্লান্তি লগ্নেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকা সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। মশার লার্ভা পাওয়ায় 2 বাসা মালিককে জরিমানাও করা হয়েছে এবং উত্তর সিটি কর্পোরেশন রাজধানীতে আজ 5টি জোনে ভাগ হয়ে অভিযান চালায়। মিরপুর 6 নম্বরে 2 মালিককে 5,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে আশপাশের বিভিন্ন বাসার মালিককে এই সময় মশার প্রজনন বিষয়ে সতর্ক করা হয়। সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন ডিএনসিসি কর্মকর্তারা। জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে। 24 ঘন্টায় আরও 4,400 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন 3,13,000-এর বেশি। আক্রান্ত 47 লাখ মানুষ। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 96,000। সর্বাধিক মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে। শনিবারই প্রাণ গেছে 1200 জনের। দেশটিতে মোট মৃত্যু 90,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় আরও 23,000 সংক্রমণের ফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা 15 লাখ ছাড়িয়েছে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে, মারা গেছে 850 মানুষ। রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে শনিবার, প্রাণ গেছে 119 জনের। আক্রান্ত প্রায় 3.25 লাখ মানুষ। পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ইউরোপের দেশগুলোতে। 2.5 মাসের সর্বনিম্ন মৃত্যু দেখেছে ইতালি। করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতায় আবারও সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে দেওয়া ভাষণে ওবামা বলেছেন, ভাইরাসের বিস্তার প্রমাণ করে দায়িত্বশীল ব্যক্তিরা ব্যর্থ হয়েছে, এটি প্রমাণ করে দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর প্রচেষ্টা নেওয়া হয়নি এমন অভিযোগও করেছেন তিনি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবেলায় নেওয়া ব্যবস্থাকে পুরোপুরি বিশৃঙ্খল বিপর্যয় বলেও আখ্যা দেন ওবামা। ইসরায়েলে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত দু ওয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার তেল আবিবের উত্তরাঞ্চলের বাসভবন থেকেই মরদেহ উদ্ধার করা হয়, তবে তার মৃত্যুর কারণ এখনও জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সমালোচনা করার 2 দিন পরেই চীনা রাষ্ট্রদূতের মরদেহ উদ্ধার করা হলো। ইসরায়েলে চীনা বিনিয়োগ এবং করোনা ভাইরাস প্রাদুর্ভাবের তথ্য লুকানো নিয়ে চীনের সমালোচনা করেছিলেন মাইক পম্পেও। 2 দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সমালোচনার নিন্দা জানিয়েছিলেন রাষ্ট্রদূত দু ওয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আম্পান নাম নিয়ে এটি শক্তি সঞ্চয় করে এগোচ্ছে উত্তরের দিকে, তবে গতিপথ এখনও নিশ্চিত নয়। আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার রাত নাগাদ আম্পান আঘাত আনতে পারে বাংলাদেশে এবং ভারত বা মিয়ানমার উপকূলে এটি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 6টায় এই ঘূর্ণিঝড়টি অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে 1230 কিলোমিটার দক্ষিণে পশ্চিমে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতেও বলা হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। দর্শক, আপনারা দেখছেন সব খবর ZSRM। আজান এবং ইফতারের বিরতিতে যাচ্ছি, ইফতার এবং নামাজের পরে ফিরে আসছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর ZSRM। করোনা সংক্রমণের দিক দিয়ে বিপজ্জনক অঞ্চল এখন চট্টগ্রাম।
প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার। আর এভাবে চলতে থাকলে ঢাকা নারায়ণগঞ্জের মতোই হতে পারে বলে শঙ্কা করছেন চিকিৎসকরা। করোনার গতি প্রকৃতি ক্রমাগত পাল্টানোয় তারা উদ্বিগ্ন। আগামী 15 দিনে আক্রান্তের দিক থেকে নারায়ণগঞ্জ ঢাকাকেও ছাড়িয়ে যেতে পারে চট্টগ্রাম, এমনই শঙ্কা চিকিৎসকদের। করোনার কখন কোন রূপে প্রতিভাত হবে এটি বোঝা কঠিন। সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে সচেতনতার অভাব রয়েছে। তারা যে সাধারণ ওষুধপত্র খেয়ে করোনার কথা তাদের মাথায় আসে না। রক্ত জমাট বাড়ার কারণে, যেটা আমরা থ্রম্বোটিক ম্যানিফেস্টেশন বলি, যে ফুসফুসের রক্তনালী, হার্টের রক্তনালী বা ব্রেনের রক্তনালী জমাট বেঁধে হঠাৎ করে এটা ব্লক হয়ে যে ফেলিউরটা হচ্ছে, রেসপিরেটরি ফেলিউর বা হার্ট ফেলিউর বা স্ট্রোকে পেশেন্ট মারা যাচ্ছে, এই ট্রিটমেন্টটা আমরা এখন শুরু করেছি। কোনো দলমত দেখে নয়, ত্রাণ সামগ্রী ও সহায়তা দেওয়া হচ্ছে দুস্থ দেখে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। দুপুরে ভোলা সদর উপজেলা চত্বরে ইমাম মুয়াজ্জিনদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা বলেছেন তিনি। তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই কাজ করছে। এই যুদ্ধে বাংলাদেশ জয়ী হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তোফায়েল আহমেদ। প্রত্যেকের ঘরে আমাদের ত্রাণ পৌঁছে দিতে হবে। সুতরাং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং তিনি আমাদেরকে যে নির্দেশগুলি দিয়েছেন সেই নির্দেশগুলি যদি আমরা যথাযথভাবে পালন করি, আমি মনে করি যে আমাদের কোনো সমস্যা হবে না। ঢাকার নবাবগঞ্জে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। 2000 দরিদ্র পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছেন সংসদ সদস্য সালমা ইসলাম। দোহার নবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। সালমা ইসলামের পক্ষ থেকে উপজেলার চুরাইন, গালিমপুর, আগলা, বক্সনগর সহ বিভিন্ন ইউনিয়নে চাল, সেমাই, চিনি, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন দলের নেতাকর্মীরা। যে কোনো দুর্যোগে দোহার নবাবগঞ্জের মানুষের পাশে থাকার কথাও জানিয়েছেন সালমা ইসলাম। ক্রিকেট সংশ্লিষ্ট 600 পরিবারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব বাংলাদেশ কোয়াব। করোনা সংকটে কোয়াবের প্রচেষ্টা শিরোনামের এই কার্যক্রমে দেশব্যাপী সাবেক ও বর্তমান ক্রিকেটার, সংগঠক, কোচ, আম্পায়ার, স্কোরার, গ্রাউন্ডসম্যান সহ নেট বোলার, টিম বয় সহ ক্রিকেট সংশ্লিষ্ট যারা অসহায় অবস্থায় আছে তাদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি। বিসিবি একাডেমি মাঠে 600 পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেট সংশ্লিষ্টদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে সংগঠনটি। ক্রিকেট প্লেয়ার এবং ক্রিকেট সংশ্লিষ্ট, ধরেন আম্পায়ার, গ্রাউন্ডসম্যান, আমাদের যারা কোচ, তারপরে এক্স প্লেয়ার আছে, টিমের সঙ্গে যারা কাজ করে, আমাদের টিম বয়, তারপরে ট্রেনার, ফিজিও, সবাই আছে, মানে ক্রিকেট রিলেটেড সব মিলে আমাদের 400। নারায়ণগঞ্জে নির্যাতিত নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। রূপগঞ্জে প্রায় 2000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার 30,000 পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা। এ সময় যুবদলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ক্রিকেটারদের নিয়ে অনলাইনে ধারাবাহিক আড্ডার অংশ হিসেবে শনিবার তামিম ইকবালের সাথে ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকার এবং লিটন দাস। আর এই আড্ডায় উঠে আসে লিটন সৌম্যর দলে থিতু হবার লড়াই আর অধিনায়কত্ব পাবার পরে মুমিনুল হকের ভাবনা। ফার্স্টে ব্যাটিং করেছে আবার লাস্টে ব্যাটিং করেছে, খালি নীল আমাকে দুটা জিনিস যে জিনিসগুলো আমার জন্য ব্যাটিং অনেক হেল্প করছে, সেটা হচ্ছে প্লে লেট। এটা আমি কখনোই খেলতাম না, আমি কখনোই কোনোদিনও এই প্র্যাকটিসটা করিনি প্লে লেট খেলার। এখন আমি এই জিনিসটা অনেক প্র্যাকটিস করি যে প্লে লেট, কত লেটে আমি খেলতে পারি। নেগেটিভে কোনো কিছুই নেই না, যে না 7 নম্বরে গেলে কি হবে, আমার জায়গাকে আমি হারায় ফেলবো কিনা। খুবই ডিফিকাল্ট, কারণ আপনার সবসময় আমি যখন বুঝতে পারছি যে আমি টেস্টে খেলবো, তখন আমি আমার মাইন্ডকে, আমার মাথা, আমার ব্রেইন এভাবে আমি সেট আপ করে নিচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণের কারণে 2019-20 মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ আনুষ্ঠানিকভাবে বাফুফে কথা জানিয়েছে। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি জানিয়েছেন, ফেডারেশন কাপ শেষ করা গেলেও লিগের অসমাপ্ত অংশ শেষ করা
সম্ভব হচ্ছে না। আর মৌসুমের বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই মৌসুম থেকে কোনো দল রেলিগেটেড হবে না বলেও জানিয়েছেন তিনি। অক্টোবরে নতুন মৌসুম শুরু করার ব্যাপারে আশাবাদ। করোনার কারণে গত 18 মার্চ থেকে লিগ বন্ধ ছিল। 6 মার্চে 13 পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিল ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। পেশাদার লিগে আমরা একটা ফুল রাউন্ড খেলতে পারিনি। কিছু কিছু ক্লাব তারা 6টি ম্যাচ খেলেছেন, কিছু কিছু ক্লাব 5টি ম্যাচ খেলেছেন। সার্বিক বিবেচনায় এবং ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে আমরা 2019-20 পেশাদার লিগের লিগটিকে আমরা পরিত্যক্ত হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত আজকের মিটিং গৃহীত হয়। জার্মান লিগে আজও আছে দুটি ম্যাচ। রাত 10টায় এফসি ইউনিয়ন বার্লিনের আতিথ্য নেবে বায়ার্ন মিউনিক আর 9:30টায় লড়বে এফসি কোলোনো মাইন্স। করোনার লকডাউন শেষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলো টেবিলের শীর্ষে বাভারিয়ানরা। করোনার কারণে পাওয়া 2 মাসের বিরতিতে চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন লিগের টপ স্কোরার লেভানডফস্কি, কিংসলি কোম্যান, ইভান পেরিসিচরা। তবে এই বিরতিতে হাঁটুর অস্ত্রোপচার করানো ফিলিপে কুতিনিও এখনও ফিট নন। বেলারুশ প্রিমিয়ার লিগে শীর্ষে উঠেছে বাতে বরিসভো। সুলুসদের 3-0 গোলে হারিয়ে টেবিল টপার হয়েছে বরিসভো এবং ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে 4 মিনিটে নেমানজা মেলিচের গোলে এগিয়ে যায় বাতে বরিসভো। 24 মিনিটে ইগর স্টাসিসভিচের গোলে ব্যবধান দ্বিগুণ করে বেলারুশের জায়ান্টরা। পরের গোলের জন্য অপেক্ষা করতে হয় 70 মিনিট পর্যন্ত। এবার বেলারুশের মিডফিল্ডার পাভেল নেকজিক দলের বড় জয় নিশ্চিত করেন এবং এই জয়ে 9 ম্যাচে 19 পয়েন্ট বাড়ে। দর্শক, এই ছিল আজকের সব খবর ZSRM। এছাড়াও যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।